হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদেরকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। আজকেও ঢাকা শহর মোটামুটি ফাঁকাই ছিল। শুধুমাত্র বাস স্ট্যান্ডগুলোতে ঢাকামুখী মানুষের একটু ভিড় ছিল। কালকে থেকে পুরো দমে ভরে যাবে ঢাকা শহর। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম ভালোই বৃষ্টি হচ্ছিল। একটা কমেন্ট পড়ে জানতে পারলাম যে সাভারেও নাকি অনেক বৃষ্টি হয়েছে। আমি ভাবলাম আজকে তাইলে আর কাস্টমারই পাবো না। তাও বৃষ্টি শেষ হওয়ার পর বেরোলাম। আজকে আমি মাত্র 3-3.5 ঘন্টা রাইড শেয়ার করছি। চলেন আর বকবক না করে ভিডিওটা বিসমিল্লা করি। আজ জুন মাসের 22 তারিখ, রোজ শনিবার, সময় এখন দুপুর 12টা। আমি প্রথম রিকোয়েস্ট পাই পাঠাও অ্যাপে। যাত্রী আছে ওয়ারির আড়ংয়ের পিছের গলিতে, তারে পিক করতে আমি চলে যাই। আচ্ছা, আরেকটা কথা, আমার যে বাইকের নাম্বার প্লেটটা আছে না, ওইটা না যখন ঝাঁকি খায় বাইকটা, তখন না ঠাস 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 শব্দ করে, মানে খ্যাট খ্যাট সাউন্ড হয়। ওইটা মাঠঘাটের সাথে বাড়ি খায়। এটা বাইন্দা নিতে হবে কোনো কিছু দিয়া। ওই যাত্রীর ডেস্টিনেশন ছিল বাড্ডা, আর ভাড়া দেখাইতেছিল 190 টাকা। যদিও পাঠাওতে প্রতি 100 টাকায় 15 টাকা করে কাটে, 190 টাকায় আমার যে পাঠাও কমিশন সেটা আসছিল 30 টাকা। ভাই, হিসেবে কিন্তু 200 টাকায় 30 টাকা আসার কথা, সেখানে যে মানে 190 টাকায় 30 টাকা কেন আসলো? হইতে পারে ওই যে 2 টাকা ইন্স্যুরেন্সের জন্য কাটে, ওইটার জন্য হইতে পারে। আজকে ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, মানে আকাশটা পুরাই একটু অন্ধকার অন্ধকার টাইপের। আর এরকম ওয়েদার কিন্তু খুবই কম থাকে। সো ভাবছিলাম আজকে আর বেরোবো না। পরে আবার চিন্তা করলাম যে আজকেই তো লাস্ট ফাঁকা ঢাকা, কালকে থেকে আবার সেই পুনরায় যানজট সব কিছু ঠেলতে হবে, যুদ্ধ করতে হবে। এই সব চিন্তা ভাবনা করে পরে বাইর হইলাম। আর রাইড শেয়ার হলো এমন একটা জিনিস, আপনি বের হইলেই আসবে টাকা। আর টাকা পাইলে কান্না ভাল লাগে বলেন। ওই আপুরে আমি আধা ঘন্টার ভিতরে নামায় দিছি। তারপর ওইখানে থাকতে আমি পাঠাওতে আরেকটা রিকোয়েস্ট পাইছি। যে রিকোয়েস্টটা দিছে প্যাসেঞ্জার, তারে আমি 5-7 বার ফোন দিলাম, অনেকগুলা মেসেজও পাঠাইলাম, কিন্তু সে ফোনও ধরে না। আর মেসেজেরও কোনো মানে সিনও করে না, রিপ্লাই দেওয়া তো দূরের কথা। আর পাঠাও রিকোয়েস্ট ক্যান্সেল করতেও খারাপ লাগে, কারণ যদি ক্যান্সেল করেন তাহলে আপনার কমপ্লিশন রেট কমে যায়। আর যেহেতু ওই লোকটা ফোন ধরলই না, শেষমেশ আমি ওটা ক্যান্সেল করে দিছি। তারপর ওইখান থেকে আমি বনশ্রীর দিকে রওনা দেই। বনশ্রী যাওয়ার পর যে ডিআইটি প্রজেক্ট আছে, ব্র্যাক ইউনিভার্সিটির উল্টা দিক থেকে আমি একটা রিকোয়েস্ট ধরছি ইনড্রাইভ অ্যাপে। যে যাত্রী, সে যাবে হলো মহাখালী। উনি ভাড়া অফার করছিল 89 টাকা, তারে আমি 106 টাকা অফার করছি, সে রাজি হয়েছে। এই যে যাত্রী, উনি ঘটাইছে আরেক কাণ্ড। এখন বনশ্রী থেকে মহাখালী যাইতে হইলে প্রথমে হাতিরঝিলে ঢুকতে হবে। হাতিরঝিলের যে বাম সাইডের রোড আছে, ওইটা ধইরা সোজা মধুবাগ দিয়া রাস্তা পার হইলে তেজগাঁ থেকে মহাখালী। এখন বাম সাইড দিয়ে যাচ্ছিলাম, উনি হঠাৎ করে বলে ডান দিকে যান। গেলাম ডান দিকে। তারপরে যখন মগবাজারের কাছাকাছি গেলাম, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে কোন দিকে যাব। উনি বলে বাম দিকে যান, মানে মগবাজারের দিকে যাইতে বলে। তখন আমি বুঝতে পারলাম যে এই লোক কোনো রাস্তাই চিনে না, উনি আমার হুদাই চারদিকে ঘুরাইতেছে। তারপর তার কথা আর শুনি নাই। আমি পরে 3.5-4 কিলোমিটার ঘুইরা মহাখালীতে যেয়ে তারে নামাইলাম, এবং নামানোর পরে সে আমারে ভাড়া দিল 10 টাকা বাড়ায়া, মানে 120 টাকা ভাড়া দিল। আমি তারে 10 টাকা ফেরত দিয়ে দিলাম, বা বললাম যে ভাই লাগবো না, আপনার কাছেই রাখেন। ওই যাত্রীটা নামানোর কিছুক্ষণ পরেই নামে গেল অনেক জোরে বৃষ্টি। আমি এক জায়গায় দাঁড়াইলাম। তারপর বৃষ্টি শেষ হওয়ার পর ভাবলাম যে মহাখালী বাস স্ট্যান্ডের দিকে যাই, ওইখানে তো অনেক মানুষজন আসতেছে, ওইখানে রিকোয়েস্ট পাওয়া যাব। গেলাম বাস স্ট্যান্ডের দিকে। রাস্তায় দেখলাম এক প্রাইভেট কার সিএনজিরে দিছে মাইরা। এবং মহাখালী বাস স্ট্যান্ডে যাওয়ার সাথে সাথে পাঠাওতে আরেকটা রিকোয়েস্ট পাইছি। যাত্রী যাবে হলো হাজারিবাগ। এখন যাত্রীর পিক করলাম, উনি আমারে বলতেছে মিন্টু রোড দিয়ে যান। আমি বললাম কেন ভাই, মিন্টু রোড দিয়ে যাইতে গেলে আমার আবার আমতলি দিয়ে ঘুরে আসতে হবে। আমি বিজয় সরণি দিয়ে সোজা শাহবাগ হয়ে পলাশী দিয়ে যাব। উনি বললো ঠিক আছে চলেন। আর এখন আমাদের ঢাকা শহরে কয়েকদিন যেহেতু ছুটি ছিল, এই ছুটির ভেতরে সিটি কর্পোরেশনওয়ালারা রাস্তার মধ্যে যে সাদা যে দাগগুলো দেখতেছেন, এগুলো আবার নতুন কইরা দিছে। আর এই দাগগুলো কিন্তু অনেক ডেঞ্জারাস। এই দাগের মধ্যে অনেক সময় ব্রেক করতে গেলে চাক্কা স্লিপ কাটে। আমি যখন এই দাগের উপর দিয়ে মাঝে মাঝে চালাই, তখন বুঝতে পারি যে গাড়িটা একটু ভাইব্রেট হয়, মানে একটু সাবধানে চালাইবেন এইসব জায়গায় বৃষ্টির দিনে। আমরা যখন হাজারিবাগ যাচ্ছিলাম, তখন অনেক জোরেই বৃষ্টি পড়তেছিল। আমি যাত্রীকে বললাম যে ভাই কোনো এক জায়গায় দাঁড়াই। উনি বলল ভাই দেরি করলেই লেট হয়ে যাবে, সামনে যে মেট্রো রেলের পিলার আছে ওইটা ঘেঁষা ঘেঁষা চলে যান, বৃষ্টি লাগবে না। আমার হলো উইন্ড ব্রেকার, আমার তেমন সমস্যা নাই। আর ওই যাত্রীর সাথে ছিল বড় একটা ব্যাগ, যদি ভিজে তাহলে উনারই যা ভিজার উনারই ভিজবে। আমি তার কথা শুনে এক টানে চলে গেলাম সেই হাজারিবাগ। গন্তব্যে পৌঁছাতে আমাদের সময় লাগছিল 20 মিনিট। ভাড়া উঠে 176 টাকা, পাঠাও কমিশন যায় 28 টাকা। উনি আমার 180 টাকা দিছিল। আর মাশাল্লাহ ভাই, 20 টাকার নোটগুলার যে অবস্থা! বাংলাদেশে ভাই 10 টাকা আর 20 টাকা খুবই বেহাল অবস্থা, মানে প্রত্যেকটা আর কি অ্যাক্সিডেন্ট করা।
এইবার ওইখান থেকে আমি চলে যাই সেই আজিমপুরের মোড়ে, এবং মোড়ে যাওয়ার পর আমি ইনড্রাইভে একটা রিকোয়েস্ট দেখলাম যে নীলক্ষেতের মোড় থেকে এক ভাইয়া যাবে হলো গুলশান 2। সে ভাড়া অফার করছে 150, আমি তারে 165 অফার করি, কিন্তু উনি রাজি হয় না। শেষমেশ আমি 150-এই মাইনে নিছি। যাক, দূরত্ব ছিল 12 কিলোমিটার, মানে পার কিলোমিটার 13 টাকার মতো করে পাইছি। আর আজকে সকালে যে ওয়েদার ছিল একটু মেঘলা মেঘলা, এই বাইরে নিয়ে যখন যাইতেছিলাম তখন 2টার মতো বাজে, পুরা রোদ ভাই, বিশ্বাস করবেন না, এত গরম, মানে চারদিকে একদম খা খা করতেছে রোদ্রে, একটা মেঘও নাই। আর বৃষ্টি তো আর পরেই নেই আজকে সারাদিনে, আমার মনে হয় না যে কালকে আর বৃষ্টি পড়বে। ওই ভাইয়াকে আমি 2:30টার ভিতরে নামাই দিয়েছি গুলশান 2-তে। উনি আমার 500 টাকা দিছিল, তারা আমি 350 টাকা ফেরত দিই। তারে ড্রপ করার পর আমি গুলশানের মোড়ে যেয়ে দাঁড়াইছিলাম, কিন্তু কোনো ট্রিপ আসতেছিল না, ইনড্রাইভেও দূরে দূরে ট্রিপ দেখা যাচ্ছিল। আর তখন আমার ক্ষুধাও লাগে গেছে অনেক। পরে ভাবলাম লাঞ্চ করি, তারপরে দেখা যাবে কি করা যায়। দুপুরে লাঞ্চ করতে আমি আবার গেছিলাম মিরপুরে, ওইখানে আমার ফ্রেন্ডের একটা দোকান আছে। ওইখান থেকে লাঞ্চ সাইরা আমি মিরপুর ডিওএইচএসের ভিতরে গেছি, এবং ওইখানে ইনড্রাইভে একটা রিকোয়েস্ট ধরছি। ডিওএইচএস থেকে এক ভাইয়া যাবে হলো মিরপুর 2 নাম্বারে। উনি ভাড়া অফার করতেছিল 89 টাকা, আমি তারে 99 টাকা অফার করছি, উনি রাজি হয়ে যায়। উনাকে যখন পিক আপ লোকেশনে যেয়ে ফোন দিছি, উনি আমার 10 মিনিট দাঁড়া করে রাখছে ওইখানে। তারে নিয়ে আমার যাইতে সময় লাগছিল প্রায় 15 মিনিটের মতো। আচ্ছা, একটা কথা, এই যে গাড়িটা যে দেখতেছেন সামনে, এটা মনে হয় টয়োটা হাইল্যান্ডার গাড়ি হবে। এখন এই গাড়িটার যে লুকিং গ্লাসটা আছে ওইটার সাইডে, মানে যখন কোনো গাড়ি এটার ব্লাইন্ড স্পটে বা বাম পাশে আসে, তখন ছোট্ট করে একটা চিহ্ন আসে, মানে লুকিং গ্লাসের বাম পাশে। এখন এই চিহ্নটা কিন্তু খুবই মানে হেল্পফুল। এটা যদি আমাদের বাইকে আসতো, যে বাইকের ডান পাশে যে যে জায়গাটা দেখা যায় না, ওইখানে যদি কোনো গাড়ি আসলে এবং লুকিং গ্লাস এরকম লাল কোনো একটা চিহ্ন উঠতো, তাহলে কিন্তু আমাদের অনেক ভালো হতো, মানে অ্যাক্সিডেন্টের সংখ্যা অনেক কমে যেত। আর ঢাকা শহরের অবস্থা কি বলবো, ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন, এটা মিরপুরের রোড, যেটা নাকি সবসময় থাকে বিজি। ওখানে আজকে একটা গাড়ি আর 2টা মোটরসাইকেল দেখা যাচ্ছে। তেমন কোনো সিগনালেই আমার দাঁড়ানো লাগে নাই। আর পাঠাওতে তো তেমন রিকোয়েস্টের কোনো কিছুই নাই, মানে যখন পিক আওয়ার তখনও আপনার যে ম্যাপটা সেটা সাদাই দেখায়। কালকে থেকে মনে হয় সব কিছু আগের মতো হয়ে যাবে ইনশাল্লাহ। এই ভাইরে ড্রপ করার পরে যখন ভাড়া নিতে যাব, তখন ওনার কাছেও দেখলাম 500 টাকার নোট। ভাই কি করব এখন, অধিকাংশ মানুষই 500 টাকা দেয় আমাকে, মানে তারা কীভাবে, বাইকাররা অনেক বড় লোক, তারা সব ভাঙতি নিয়ে বসে আছে। যাক, তার কাছ থেকে ভাড়া মিটাইলাম, মিটায় যাই মিরপুর 1-এর যে গোল চত্বর, ওখানে যা দাঁড়াইছি কতক্ষণ, কিন্তু কোনো রিকোয়েস্ট টিকোয়েস্ট পাইতেছি না। তখন ভাবলাম বাসার দিকে রওনা দিয়ে দিই, অনেক হয়েছে আজকে। তাহলে চলেন চলে আসি হিসেবে। আজকে দুপুর 12টার দিকে আমি বেরোইছিলাম, এবং বাসায় ফিরতেছি তখন বাজে বিকেল 4টা। এই 4 ঘন্টায় আমি ইনকাম করছি 660 টাকা। আর তেলের হিসাবটা আমি বলতে পারতেছি না, কারণ তেল আমি কয়েকদিন যাবৎ ভরতেছি না। সেই ঈদের আগের দিন ভরছিলাম 1200 টাকার, আর কালকে মনে হয় আমারটা রিজার্ভে চলে যাবে, কালকে জানতে পারবো যে আমি মাইলেজ কত পাইছি। আর এছাড়াও যে মোবিলটা, মানে ইঞ্জিন অয়েলটা আমি ইউজ করতেছি শেলের, ওইটা দিয়া প্রায় 1200 কিলোমিটারের উপরে চালায় ফেলছি। কালকে দেখবো এটার অবস্থাটা কি আছে, মানে আঠা কতখানি আছে আর চলবে কতখানি বা কি অবস্থা। সো গাইস, আজকে এখানেই বিদায়। ইনশাল্লাহ কাল দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, সাথে সাথে শেয়ারও করে দিবেন। নতুনরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই উত্তর দিব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।